ওরা কি আমার কথা শুনতে পাচ্ছে এখন? ওকে কাঁচা বাচ্চারা, একটা ক্লাস মাত্র শেষ হইলো, আমরা একটা ক্লাস এখনই শুরু করব। সো আমি একটু দেখি যে কে কে আমাদের সঙ্গে আছে। ওকে, এই ক্লাসটা শেষ করতে করতে 5টা বেজে যাবে এবং তারপরে হচ্ছে ইফতার নিয়ে সবার আসলে ব্যস্ততা বেড়ে যাবে। আমি জানি না তোমাদের আসলে রমজান মাসের এই সময়টা কেমন লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। মানে যে ইফতারের একটা জোগাড় করার ব্যাপার, সন্ধ্যার সময় চারপাশে পেঁয়াজ ও আলুর চপ ভাজার একটা শব্দ, গম গম শব্দ, ইফতারি বিক্রি করা, বেশ ভালো একটা উৎসবমুখর পরিবেশ। তো যদি একটু মনে করাই দেই, আমরা গত দুইটা ক্লাসে কি কি পড়ছিলাম। গত দুইটা ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে বয়লের সূত্র। আচ্ছা, হামিম লিখছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা পড়ছিলাম বয়লের সূত্র, আমরা পড়ছিলাম চার্লসের সূত্র, এবং বয়লের সূত্র চার্লসের সূত্রের কম্বাইন করে যে সূত্র হয় সেই সূত্রগুলো শিখছিলাম। আমরা আজকে পড়বো হচ্ছে এটা দিয়ে শুরু, গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্রের আরেকটা নামেও একে ডাকে, এটাকে অনেকে কেউ কেউ আদর করে চাপীয় সূত্র বলা হয়। চাপ নিয়ে ডিল করে তো। আচ্ছা, সাবিত বিন শওকত সালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। তালবিনা ওয়ালাইকুম আসসালাম। ওয়ারিয়া ওয়ালাইকুম আসসালাম। সাগর মাহমুদ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। ইতি ওয়ালাইকুম আসসালাম। অনেক বাচ্চা কাচ্চারা আছে। তাহলে গেলুসাকের সূত্র, সেটাকে অনেক সময় চাপীয় সূত্র বলা হয়। আহ, আচ্ছা, রাসিব নাসিম বোধহয় তখন একটু মন খারাপ করছিল, একটা প্রশ্ন করছিল, আমি হয়তো ইগনোর করে গেছিলাম সামহাও। রাসিব নাসিম, রমজান মাসে কোনো মন খারাপ করার দরকার নেই, মনোমালিন্য দরকার নেই, হাসি খুশি থাকবা। তো চাপীয় সূত্র আসলে কি জিনিস? আমরা চার্লসের সূত্র পড়ছি, গেলুসাক সাহেব পড়ছে কি হুবহু চার্লসকে কপি করছে। কিরকম কপি করছে? যে চার্লসের সূত্র একটু কি ছিল মনে করো সবাই। এনার সূত্র হচ্ছে পি সমান হচ্ছে পি নট ইন্টু 1 প্লাস টি বাই 273, এবং এখানে কে কি কনস্ট্যান্ট, এবং এখানে হচ্ছে ভি মানে আয়তন ও মোল সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে গেলুসাকের সূত্র হুবহু চার্লসের সূত্রের আসলে কপি পেস্ট। চার্লস শুধুমাত্র আয়তন বসাইছিল, আর এরা হচ্ছে চাপ নিয়ে কাজ করছে। এখন এইখানে আসলে কাহিনীটা কি, এবং এখান থেকে চার্লস আমাদেরকে এই সূত্র শিখাইছিল ভি ইজ প্রপোর্শনাল টি। সো এ আমাদের শেখায় পি ইজ প্রপোর্শনাল হচ্ছে টি। তার মানে কি পি ওয়ান বাই হচ্ছে টি ওয়ান সমান হচ্ছে পি টু বাই হচ্ছে টি টু। সো তোমার ফর্মুলা মনে রাখা লাগবে হচ্ছে এইটা, আর ফর্মুলা মনে রাখা লাগবে হচ্ছে এইটা। তাহলে আমরা হচ্ছে গেলোসাকের সূত্র দেখলাম। গেলোসাকের সূত্র কি নামে পরিচিত? চাপীয় সূত্র নামে পরিচিত। গেলোসাকের সূত্রে কি কি কনস্ট্যান্ট থাকে? এখানে ভি এবং এন মোল সংখ্যা এবং আয়তন কনস্ট্যান্ট থাকে, এবং এই টি একটু বলে দেই যে এই টি কিন্তু ভাই ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, আর এই টিটা হচ্ছে কিনটি, এটা হচ্ছে কেলভিনের তাপমাত্রা। এই দুটো হচ্ছে ডিফারেন্স আছে। হামিম আহমেদ লিখছে ভাই এখানে কনস্ট্যান্ট কে? ওই যে লিখে দিছি ভাই, ভি এবং এন হচ্ছে কনস্ট্যান্ট, মোল সংখ্যা এবং আয়তন কনস্ট্যান্ট। তো আমি যদি এখান থেকে একটা ম্যাথ লিখে দেই, এই ম্যাথটা একটু সবাই দেখো, দেখে পড়ো ম্যাথটা বুঝো কিনা। আমরা যখন এখানে একাডেমিক ক্লাস করব, অন্তত শাওন ভাইয়ের ক্লাসের পর থেকে যারা শাওন ভাইয়ের ক্লাস করে এদের অ্যাডমিশনে গিয়ে আলাদা করে একটা অক্ষরও পড়া লাগে না। তোমার শুধু যে খাতাটা তৈরি হচ্ছে না, নোট খাতা, এই নোট খাতারে দেখবে অ্যাডমিশনের সময় তোমার কেমিস্ট্রি 100% কভার করবে। এই জন্য আমি এখানে যখন ম্যাথ করাই, কিছু এইচএসসি স্ট্যান্ডার্ড ম্যাথ করাই, কিছু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথও করাই, এবং সেগুলো আমার কাছে মনে হয় তোমরা বুঝবা। যদি না বুঝে তাহলে অবশ্যই প্রশ্ন করবা, এবং না বোঝার মতো কিছু আমি এখানে পড়াই না। এবং এইগুলোই আসলে অ্যাডমিশনের জিনিসপত্র। এগুলো অ্যাডমিশনে গেলে দেখবে সব জিনিস তোমার কাছে নতুন লাগবে না, সবই পুরান লাগবে। আমাকে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা ক্যালোরিমিটার। প্রথম কথা আসি, ক্যালোরিমিটার কি জিনিস? ক্যালোরিমিটার হচ্ছে যেটা দিয়ে তাপ মাপা হয়, নট তাপমাত্রা। একটু বলে দিই এখানে যে তাপ মাপে আসলে ক্যালোরিমিটার।
তাপ হচ্ছে ক্যালোরিমিটার, আর তাপমাত্রা মাপে হচ্ছে থার্মোমিটার। বাচ্চা কাচ্চারা এই দুটো আসলে উল্টা পাল্টে ফেলে। এখন আমরা একটা ক্যালোরিমিটারের প্রকোষ্ঠে 25 এটিএম চাপে অক্সিজেন গ্যাস দিয়ে পূর্ণ করা হলো, এটুকু আমরা একটু থামি। তাহলে একটা ক্যালোরিমিটার আছে, সেই ক্যালোরিমিটারে আমি কি করছি, 25 ডিগ্রি সেলসিয়াস কি বলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 এটিএম চাপে অক্সিজেন গ্যাস নিছে। এরপরে বলছে 0.1 গ্রাম জ্বালানি দহন করলে প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়ে। মানে এটা আমাদেরকে একটা রেট দেওয়া আছে যে কি পরিমাণ জ্বালানি পোড়াইলে কি পরিমাণ তাপমাত্রা বাড়ে। 0.5 গ্রাম জ্বালানি দহন বিক্রিয়া সম্পূর্ণ করা হলে, একটু খেয়াল করো, তাহলে এখানে আসলে আমাদেরকে একটা রেট দেওয়া আছে যে আমি যদি 0.1 গ্রাম পোড়াই তাহলে বাড়ে 2 ডিগ্রি, কিন্তু আমি আসলে বাড়াইছি কতটুকু, 0.5 ডিগ্রি। তাহলে 0.5 ডিগ্রি বাড়ালে তাহলে হিসাব করে দেখো 0.1 গ্রামের জন্য বাড়ে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0.5 গ্রামের জন্য কতটুকু বাড়বে, 10 ডিগ্রি সেলসিয়াস। সো আমি আসলে ওখানে ডেল থিটা এটা পাইলাম হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। এটুকু আমি হিসাবটুকু পাইলাম। আমাকে শাহজাহান লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে তাপের ডিফারেন্সটা এখানে হয়। ওকে, ঠিক আছে। এখন দেখি বিক্রিয়া প্রকোষ্ঠে অক্সিজেন গ্যাসের চাপ কত হবে, মানে ফাইনাল চাপ বের করতে বলছে, এবং তোমাকে এটা বলছে দহন বিক্রিয়া অক্সিজেন গ্যাসের আয়তন নগণ্য। আয়তন নগণ্য মানে হচ্ছে ভি কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয় আমি বলতে পারি এটা গেলুসাকের সূত্র, P1 বাই হচ্ছে T1 সমান P2 বাই হচ্ছে কত হবে T2। এখন P1 দেওয়া আছে কত, 25 এটিএম, T1 দেওয়া আছে কত 25 মানে 298 কেলভিন। P2 তো আমরা বের করবই, T2 কত খেয়াল করো, আগে ছিল 25 বাড়ছে কত 10, তাহলে এখানে কত হয়েছে 35 মানে হচ্ছে 308। এখানে P2 তুমি যদি হিসাব করো, আমার কাছে অঙ্কটা করে দেওয়া আছে, হিসাব করলে থাকে হচ্ছে 25.8 এটিএম। এবং তোমাদেরকে আমি আগেও বলছি সবসময় উত্তরটা বের করে একটা অভ্যাস করবে উত্তরটাকে বক্স করে দেওয়ার। আমাকে হচ্ছে আরাফাত ভুয়া লিখছে আসসালামু আলাইকুম, মোহনা লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা এই ম্যাথটা করতে পারলাম। আমি প্রথমে দেখলাম হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, এবং কতটুকু তাপমাত্রা বাড়লো সেটা বের করে নিলাম এই যে ঐকিক নিয়মে। তারপরে পরের চাপটা বের করছি, এবং কিভাবে বুঝছি এটা গেলুসাকের সূত্র, কারণ এখানে অক্সিজেন গ্যাসের আয়তন নগণ্য, মানে আয়তনে কোনো পরিবর্তন হয়নি। এবার আসি আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে এইটা, যে আমরা দেখলাম ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে কি 1/p বয়েলের সূত্র, ভি ইজ প্রপোর্শনাল টি চার্চের সূত্র, ভি ইজ প্রপোর্শনাল এন এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। তাহলে এটা হচ্ছে বয়েলস, এটা হচ্ছে চার্লস, এটা হচ্ছে অ্যাভোগাড্রো। এটা আমি তোমাদেরকে পড়াইনি কারণ এটা পড়ানোর মতো কিছু না। অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটাকে একত্রীকরণ করলে ভি ইজ প্রপোর্শনাল কি থাকে, এখানে থাকে এন ইন্টু টি বাই হচ্ছে পি। সমানুপাতিক উঠানোর জন্য আমরা কি করি, আচ্ছা আরাফাত বলছে ভাইয়া আর একবার বললেন দেরিতে আসছে। আরাফাত কোনটা আরেকবার বলবো ভাই, একটু তুমি বলো তো। তাহলে আমি এখানে বলতে পারি ভি সমান হচ্ছে আর ইন্টু এন ইন্টু টি বাই হচ্ছে পি। তাহলে এখানে কি থাকে, পিভি সমান হচ্ছে এন আর টি। আপাতত এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। এখন এই সমীকরণের শুধু পরিচয় একটু জানি, পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, এন হচ্ছে মোল সংখ্যা, আর আর হচ্ছে একটা ধ্রুবক যেটাকে আমরা মোলার গ্যাস ধ্রুবক বলি, মোলার গ্যাস কনস্ট্যান্ট বলা হয়। আর এর কাহিনী নিয়ে আমরা পরে রিল করছি। তাহলে এখন দেখি এই ফর্মুলাকে কি কি ফর্মুলাতে কনভার্ট করা যায়। যেমন ধরো একটা হচ্ছে পিভি সমান এনআরটি, এটা তো আমাদের মুখস্থ থাকবেই। পিভি সমান হচ্ছে এই এন হচ্ছে মোল সংখ্যা, এনটাকে এভাবে লেখা যায় যে এন বাই হচ্ছে এন এ, মানে যে কোনো সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু আরটি। দেখো এভাবে লিখলে কিন্তু কেউ তোমাকে বাধা দিবে না। এভাবে লেখা যায় পিভি সমান হচ্ছে ডাব্লিউ বাই এম ইন্টু আরটি। দেখো এভাবে লিখলেও তোমাকে কেউ বাধা দিবে না।
কারণ কি এন সমানে কি ভর সংখ্যা W/m। আবার এখানে লেখা যায় PM সমান হচ্ছে W/v ইন্টু RT। এই W/v আসলে কি ঘনত্ব। তাহলে আমি বলতে পারি ঘনত্ব হচ্ছে ফিজিক্সে রো দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু কেমিস্ট্রিতে ডি দিয়ে প্রকাশ করা হয়, D ইন্টু R ইন্টু T। এতগুলো ফর্মুলার মধ্যে তুমি মনে রাখবে কোনগুলো? এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, এটা মুখস্থ রাখতে হবে, আর এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা আমি হচ্ছে আরাফাত বলছে ম্যাথটা একটু রিপিট করতে, আমি শেষে রিপিট করে দেবো না, আমরা আপাতত আগাই। তাহলে পিভি সমান nRT, পিভি সমান বা n/na ইন্টু RT, পিভি সমান হচ্ছে W/m ইন্টু RT, পিভি সমান হচ্ছে DRT। এই ফর্মুলাগুলো একটু একটু মুখস্থ করতে হবে, কারণ এই ফর্মুলাগুলো অনেক কাজে লাগে। এখন দেখি এখান থেকে কোন কোন টাইপের জিনিসপত্র আমাদেরকে ডিল করতে হবে। প্রথম হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট R। সো আমরা R নিয়ে একটু পড়াশোনা করব। আর নিয়ে কি কি পড়াশোনা থাকতে পারে দেখি। আমরা জানি কি পিভি সমান হচ্ছে nRT, আর সমান কি থাকে PM বাই হচ্ছে RT। এখানে অনেক কিছু করা যেতে পারে, নিজেই করতে পারবা। সেটা হচ্ছে PM বাই RT আসলে কি, P সমান হচ্ছে বাই হচ্ছে A ইন্টু M কি করলাম এটা, আর সমান হচ্ছে পিভি বাই হচ্ছে আর সমান হচ্ছে পিভি বাই হচ্ছে এনটি, এন ইন্টু টি। আর এখানে ভি কে কি লেখা যায়, ভি কে লেখা যায় এ ইন্টু হচ্ছে এক্স, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখানে আমি বলতে পারি এই এ ক্যান্সেল আউট হয়, আর সমান কি থাকে এফ ইন্টু এক্স বাই হচ্ছে এন ইন্টু টি। এফ ইন্টু এক্স মানে হচ্ছে কাজ বাই হচ্ছে এন ইন্টু টি। দেখে আমাকে কে কে লিখছে ভাইয়া। পিভি সমান হচ্ছে V/22.4 ইন্টু RT দিয়ে কি হবে না, ওই V/22.4 এর আয়তনটা আমি এমনিতেই জানি, এই জন্য এটা কোনোদিন আমরা ইউজ করি না, বুঝছো। ওয়ারি বলছে ভাই একটা মনে রাখলে তো বাকিগুলো বের হয়ে যাবে। হ্যাঁ, যদি তুমি একটা মনে রেখে বাকিগুলো বের করতে পারো তাহলে কোনো সমস্যা নেই, তবে হুট করে পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা কনভার্সনগুলো করতে পারে না, সেজন্য বলছি। তাহলে আমি আর এর একটা ইকুয়েশন পাইলাম, আর সমান হচ্ছে W/n ইন্টু টি। এখন এটাকে যদি আমি বাংলায় লিখতে চাই তাহলে কিরকম হবে, মানে মোলার গ্যাস কনস্ট্যান্টের ডেফিনেশন যদি কখনো পরীক্ষায় আসে, আমরা ইমাজিন করো যদি এই এন কে মনে মনে অন ধরি, টি কে যদি মনে মনে অন ধরি, তাহলে আর সমান কি থাকে W থাকে। তাহলে এন কে মনে মনে অন ধরবো, আমরা টি কে মনে মনে অন ধরবো, তাহলে আর সমান থাকে W। এন কে অন ধরো তাহলে কি হবে 1 মোল গ্যাসের তাপমাত্রা। এই যে আমি এনটাকে মনে মনে অন করে দিছি, আমি সমীকরণ লিখছি, সংজ্ঞা লিখছি। তাহলে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে কাজ করতে হয়, কৃত কাজ, তাকে আমরা কি বলি মোলার গ্যাস কনস্ট্যান্ট। সো ইন কেস কখনো যদি পরীক্ষায় আসে যে মোলার গ্যাস কনস্ট্যান্টের তাৎপর্য কি, মোলার গ্যাস কনস্ট্যান্টের কি বলে, এদের আসলে ভূমিকাটা কি, সেটা হচ্ছে ডেফিনেশন কি, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে কাজ করতে হয় তাকে বলা হয় মোলার গ্যাস কনস্ট্যান্ট। সো আমার বিশ্বাস এটুকু সবাই বুঝতে পারছো। এখন আসি মোলার গ্যাস কনস্ট্যান্ট আর এর বিভিন্ন ভ্যালু নিয়ে। সো মোলার গ্যাস কনস্ট্যান্ট আর এর অনেকগুলো ভ্যালু নিয়ে ডিল করা হয়, অনেকগুলো সিস্টেমে ডিল করা হয়, আমরা সেগুলো একটু এক এক করে দেখব। প্রথমে দেখি লিটার এটিএম সিস্টেমে। সো লিটার এটিএম সিস্টেমে চাপ হচ্ছে নর্মাল চাপ 1 এটিএম, এবং হচ্ছে এখানে আয়তন হচ্ছে কত 22.4 লিটার। তাহলে আর এর মান ছিল হচ্ছে পিভি বাই হচ্ছে এনটি, পি এর মান হচ্ছে 1 এটিএম ভ্যালু বসাও, ইন্টু ভি এর মান হচ্ছে 22.4 লিটার মোলার গ্যাস আয়তন, এন এর মান হচ্ছে 1 মোল, আর টি হচ্ছে 273 কেলভিন তাপমাত্রা সবসময় হয়।
তাহলে এখানে আর এর মান পাবা 0.0821, ইউনিটগুলো বসাও, লিটার এটিএম, তারপরে কি হবে পার মোল পার হচ্ছে কেলভিন। এটা কিন্তু এমসিকিউতে আসে, আবার এটা মাঝে মধ্যে সিকিউতে আমাদের কাজে লাগে। কি কাজে লাগে? তোমাকে আমি একটা এরকম বক্স দিচ্ছি, বক্সের বাইরে তুমি যেতে পারবে না। সেটা হচ্ছে তুমি আয়তনকে যখন নিবা লিটার, তোমাকে চাপকে নিতে হবে এটিএম, উপায় নাই, এবং 0.0821 আর এর ভ্যালু, এর বাইরে যাওয়ার তোমার সুযোগ নেই। যদি তুমি আয়তনকে লিটারে নাও, তোমাকে চাপকে নিতে হবে এটিএম এ, তখন আর এর মান এইটা, এটা নিলে এইটা, এটা নিলে এইটা, এটা নিলে এইটা, এইটা, মানে এর বাইরে যাওয়ার সুযোগই নেই। এরা একত্রে একটা ইউনিট হিসেবে কাজ করে। সো আমরা একটা সিস্টেম দেখলাম। এবার দেখি এসআই সিস্টেম। পি এর মান কত? 101,325 এত নিউটন পার মিটার স্কয়ার। ভি এর মান তো হচ্ছে 22.4, লিটার তো নিতে পারবো না, নিতে হবে কি ঘনমিটার। দেখো বাকি সবটুকু কিন্তু সেম। তাহলে আর এর সমান হচ্ছে পি, পি এর মান কত এখানে? 101,325 নিউটন পার মিটার স্কয়ার, এটা পেলাম হচ্ছে পি এর মান। ভি এর মান হচ্ছে কত? 22.4 10⁻³ এত কিউবিক মিটার। আর এখানে হচ্ছে সবসময় মোলার গ্যাস কনস্ট্যান্ট মানে 1 মোল, আর সবসময় তাপমাত্রা 273 কেলভিন, একেবারে ইজি পিজি লেমন স্কুইজি। তাহলে এখানে তুমি যদি হিসাব করো আর এর মান পাবা হচ্ছে 8.314। এবার ইউনিট দেখো, এই মিটার ইনভার্স টু আর মিটার কিউব, একটা মিটার থাকে, নিউটন মিটার মানে জুল, তাহলে এখানে থাকে জুল পার মোল পার হচ্ছে কেলভিন। তাহলে এখানেও তোমাকে আমি একটা বক্স লিখে দিব, এই বক্সের বাইরে তোমাকে যাইতেই পারবে না। সেটা হচ্ছে তুমি চাপকে নিবা প্যাসকেল বা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, একই কথা। প্যাসকেল নিতে পারো, নিউটন মিটার স্কয়ার নিতে পারো, কোনো সমস্যা নেই। লিটার এটিএম হওয়ার কথা না, লিটার এটিএম, থ্যাংক ইউ, ইনভার্স হবে না। সো এখানে প্যাসকেল নিতে পারো বা তার সাথে নিউটন পার মিটার স্কয়ার, একই কথা। তখন তোমাকে অবশ্যই অবশ্যই হচ্ছে আয়তনকে নিতে হবে ঘনমিটার, এবং তখন আর এর মান হচ্ছে 8.314, এর বাইরে তুমি যাইতেই পারবা না। এটা হচ্ছে একটা ইউনিট হিসেবে কাজ করে। আমরা আরেকটু দেখি সিজিএস। আমি আরেকটা স্লাইড অ্যাড করবো এখানে। সিজি এবং এসএ আমরা একটু তুলনা করি আগে, তারপরে বুঝতেছি কোনটা কি জিনিস। সিজিএস এ হচ্ছে আমরা জানি সেন্টিমিটার, এসআই তে হচ্ছে মিটার। সিজিএস এ হচ্ছে গ্রাম, এসআই তে হচ্ছে কেজি। এসআই তে যেটা হচ্ছে নিউটন, সিজিএস সেটা হচ্ছে ডাইন, এবং এসআই তে যেটা হচ্ছে জুল, সিজিএস এ সেটা হচ্ছে আর্ক। ওকে, এটা হচ্ছে এসআই এবং সিজিএস এর হচ্ছে কাহিনী। আমাদেরকে অরিনা খাতুন, আরিফা খাতুন লিখছে, ভাইয়া আমি 2020 ব্যাচের, ভাইয়া আমি 2020 ব্যাচ। আর ভাইয়া ধাতু অধাতু চিহ্নার স্পেসিফিক রুলস আছে কি? রুলস স্পেসিফিক বলতে তোমাকে আমি কতগুলো বলে দেই। যাদের নামের শেষে আম থাকে তারা ধাতু হয়, এটা হচ্ছে তোমার সহজে চেনার উপায়। এমনিতে নর্মালি কি হয়, ধাতুগুলো শক্ত হয়, ধাতুগুলো গ্রুপ 1 2 এর মধ্যে থাকে, ধাতুগুলো হচ্ছে অবস্থান্তরমূলক সবাই ধাতু, এরকম তো অনেক উপায় আছে। এখন আমি একটু এদের মধ্যে সম্পর্ক দেখাই। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, আমরা জানি। 1 কেজি সমান হচ্ছে এত গ্রাম, এটা আমরা জানি। এটা মনে হয় আমরা জানি না। 1 নিউটন সমান 10⁵ ডাইন। আর 1 আর্চ অর আর্ক যাই বলো সমান 10 অন জুল। টেন টু দি পাওয়ার 7 হচ্ছে আর্ক। এটা হচ্ছে আমাদের সিজিএস এবং এসআই ইউনিটের মোটামুটি কনভার্সন তুমি যদি করতে চাও। এখন দেখি আমরা এসআইতে পাইছিলাম হচ্ছে 8.314 জুল পাইছিলাম। তো জুলের জায়গায় যদি আর্ক বানাইতে চাই তাহলে কি হবে, এর সাথে 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করলেই কাহিনী শেষ। যেমন ধরো তুমি যদি এটা করতে চাও এরকম,
আর এর মান যদি সিজিএস এ করতে চাই, সিজিএস, তখন আর এর মান থাকে হচ্ছে 8.314 ইন্টু 10⁻7 ইউনিট হবে হচ্ছে আর্গ পার মোল পার হচ্ছে কেলভিন। ওকে, এটা গেল হচ্ছে আমাদের সিজিএস। আমরা আরেকটা ইউনিট সিস্টেম দেখব, সেটা হচ্ছে ক্যালোরিতে। আমরা মনে হয় ফর্মুলা জানি যে 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তো কথা হচ্ছে তুমি যদি ক্যালোরিতে প্রকাশ করতে চাও তাহলে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে এই 8.314 কে 4.2 দিয়ে ডিভাইড করলে এখানে পাবা হচ্ছে 1.987 এত ক্যালোরি পার মোল পার হচ্ছে কেলভিন। তবে আর এর যে ইউনিটগুলো আমি দেখাইলাম, এই ইউনিটগুলো 4টা সিস্টেম দেখাইছি, লিটার এটিএম সিস্টেম, এসআই সিস্টেম। ইউজুয়ালি ম্যাথ করতে আমাদের লাগে হচ্ছে এই দুইটা, আইদার লিটার এটিএম অথবা এসআই। তবে এমসিকিউতে এগুলো আমাদের আসে যে সিজিএস ইউনিটে ভ্যালু কোনটা এবং ক্যালোরিতে ভ্যালু কোনটা। সবাই বুঝছো কিনা যে কজন আছে একটু কমেন্ট করে জানাও যে ভাই এতক্ষণ ধরে রোজা রেখে বকবক করছেন, আমরা বুঝতে পারছি। ইতি কি জানি প্লাস 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 দিয়ে রাখছে, মিম লিখছে বুঝছি ভাইয়া, আরাফাত ভুইয়া লিখছে ক্লিয়ার, ওকে ঠিক আছে, হুমায়ুন লিখছে ক্লিয়ার। তারপর হচ্ছে স্নেহা মাহমুদ সিজিএস রুলসটা হার্ড লাগে। সিজিএস আসলে জিনিসটা হার্ড দেখে আমরা এসআই তৈরি করছি, এবং তোমাকে কোথাও সিজিএস কিন্তু ওটা ইউজ করতে হবে না, তুমি শুধু মানটা মনে রাখলেই হচ্ছে। সাগর মাহমুদ লিখছে জি ভাইয়া। তারপর হচ্ছে সোহেনা মাহমুদ ওয়ারিয়া লিখছে ভাই বুঝছি, ওকে অনেকেই বুঝতে পারছে। তালবিনা লিখছে বুঝছি। এবার আমরা আসি হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এটাকে কে দিয়ে সিম্বলাইজ করা হয়। তো আমরা একটু দেখি যে আর এর সাথে কে সম্পর্ক কি, বা আর এর সঙ্গে কে এর তফাৎটা কি। আর ছিল মোলার গ্যাস কনস্ট্যান্ট, ইতি লিখছে ভাই বুঝছি, আর কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তফাৎটা যদি বলি, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, আর এখানে কেটা হচ্ছে মলিকিউলার গ্যাস কনস্ট্যান্ট। ভাইয়া 1 জুল সমান আছে 4.18 ইউজ করাই ভুল হবে না। 4.18 এবং 4.2 এটা আসলে কাছাকাছি, তো 4.218 একই কথা। তো যেখানে আমরা ছিলাম, একটা হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, মানে 1 মোল গ্যাসের জন্য হিসাব করা হয়, আরেকটা হচ্ছে মলিকিউলার গ্যাস কনস্ট্যান্ট, মানে 1 মোল অণুর জন্য চিন্তা করা হয়। তো যদি বলি, আমি আরো যদি ক্লিয়ার করি যে আর আসলে কি, আর আসলে হচ্ছে মোল প্রতি বা 1 মোলের জন্য চিন্তা করা হয়, আর কে আসলে কি অণু প্রতি। ওটা প্রতি মোল অণুর জন্য গ্যাস কনস্ট্যান্ট, এটা প্রতিটা অণুর জন্য গ্যাস কনস্ট্যান্ট। এখন মোলের জন্য এবং অণুর জন্য আসলে কাহিনীটা কি হয়, আমরা জানি যে আর এর মান তো আর এর মান, তাই না? তো আর এর মান মোলার গ্যাস কনস্ট্যান্ট, 1 মোলের মধ্যে কতগুলো অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। তো আমি যদি আর কে এন এ দিয়ে ডিভাইড করি, আই মিন নাম্বার অফ অ্যাভোগাড্রো, তাইলে আমি কি পাচ্ছি, মলিকুলার গ্যাস কনস্ট্যান্ট পাচ্ছি। তাহলে 8.314 তাকে হচ্ছে 6.02 10⁻23 এটা দিয়ে ডিভাইড করলে আমরা মলিকুলার গ্যাস কনস্ট্যান্ট পাচ্ছি, এবং এটার মান 1.38 ইন্টু 10⁻, মানটা আমি বলে দিচ্ছি, -23। ইউনিটটা বেশ ইন্টারেস্টিং, ওইখানেও জুল ছিল, এখানেও জুল হবে, সেটা নিয়ে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে ওইখানে ছিল জুল পার মোল, এখানে পার মোল না নিয়ে জুল পার মলিকিউল, মানে পার অণু, জুল পার মলিকিউল পার হচ্ছে কেলভিন। তো এটা হচ্ছে আমাদের আর এর সাথে কে এর সম্পর্ক, বা আর এর সাথে কে এর তফাৎ।
তো দেখি এখান থেকে আসলে অনেক টাইপের ম্যাথ আসে পরীক্ষায়, সেই ম্যাথগুলো আমরা সামনে আস্তে ধীরে করতে থাকবো, কিন্তু আমরা একটা ইজি ম্যাথ করে আসি। এই ম্যাথটা একটু দেখি। ম্যাথটা একটু ভালো মতো পড়ো সবাই। আমাকে বলছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে একটি পাত্রে 12 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আছে। ভালো কথা। এরপরে বলছে পাত্র থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, সেখান থেকে 30 করছে। আমি যদি ছবি একটু বোঝানোর চেষ্টা করি, এখানে একটা পাত্র ছিল এবং এখানে ছিল হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে চাপ ছিল 1 ATM। এবার আমি করছি কি, এই পাত্র থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিছু গ্যাস বের করে দিচ্ছি। সো কিছু গ্যাস বের করে দিচ্ছি মানে হচ্ছে, সো এখান থেকে কিছু গ্যাস বের হয়ে চলে গেছে, বাট চাপের পরিবর্তন হয়নি। দেখো চাপ এখানেও 1 ATM ছিল, এখানেও 1 ATM ছিল। ভাই এই চ্যাপ্টারটা কতদিন পড়াবেন ইতি? এই চ্যাপ্টারের উপর সম্ভবত 10টা বা 11টা ক্লাস আছে। সো আমরা 10 বা 11 ক্লাসে চ্যাপ্টারটা পড়বো। তো কিছু গ্যাস বের হয়ে গেছে, এখানকার তাপমানটা আছে কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আমাকে বলছে যে যে গ্যাসটা বের হয়ে গেছে, সেই বের হয়ে যাওয়া গ্যাসে এই কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যা বের করো। কিরকম? ধরলাম এখানে কার্বন ডাইঅক্সাইড ছিল আগে N1 মোল, এখানে কত? N2 মোল। তাহলে কতটুকু বের হয়ে গেছে? সো আমি যদি বের হয়ে যাওয়াটা বের করতে চাই, সেটা বের করা খুব কঠিন কিছু না। বের হয়েছে হচ্ছে এই N1 কে যদি আমি N2 দিয়ে মাইনাস করি, তাহলে সেখানে ডেল Nটা হচ্ছে কতটুকু গ্যাস বের হয়ে গেছে। এবং যদি আমি বের হয়ে যাওয়া অণুর সংখ্যা বের করতে পারি, বের হয়ে যাওয়া পরমাণুর সংখ্যা আমি বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের ম্যাথ। এখন ফর্মুলা জানি, PV সমান হচ্ছে nRT। এখন একটু ভালো করে যদি খেয়াল করো, এখানে কি কি কনস্ট্যান্ট দেখো। এই P এখানে কনস্ট্যান্ট, কারণ কি? চাপ এখানে সেম আছে। আচ্ছা ভাইয়া, এই R তো এখানে কনস্ট্যান্টই, কেন? কারণ R তো সারা জীবন কনস্ট্যান্ট। এখানে এই V এর মানটা কনস্ট্যান্ট, কারণ গ্যাসের তো নিজস্ব কোনো আয়তন নাই। গ্যাস অল্প হোক কম হোক, গ্যাস ওই পাত্রের সমস্ত আয়তন নিয়েই থাকে। তো আয়তন সমান থাকে দেখে এখানে চাপটা কি বলে, গ্যাসের আয়তন মানে হচ্ছে সোজা কথা পাত্রের আয়তন, এখানে আয়তন পরিবর্তন হলো না। তাহলে এখানে ছিল ভ্যারিয়েবল কি? N এবং T। তাহলে আমি বলতে পারি N1T1 সমান হচ্ছে N2T2। দেখো ওই ফর্মুলাটাকে ভাঙায় আমি এই ফর্মুলাটা নিয়ে আসলাম। এখন N1T1 সমান হচ্ছে N2T2, সেখান থেকে কি করা যায়? N1T1 সমান হচ্ছে N2T2। N1 কত? 12 গ্রাম ছিল কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এটা তো আসলে মোল না। 12কে 44 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাচ্ছি? মোল সংখ্যা পাচ্ছি। ইন্টু T1। T1 কত? T1 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেখানে 290। N2 আমরা বের করব, ইন্টু T2 কত? 30 মানে হচ্ছে 303। এখান থেকে তুমি যদি হচ্ছে N2 বের করতে চাও, এখানে N2 আসে হচ্ছে 0.26 এত মোল। আমাদের কিন্তু এখনো উত্তর হয়নি, কারণ আমাদের বের করছে কতটুকু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে। তাহলে আমি যদি বের করতে চাই বের হওয়া কার্বন ডাইঅক্সাইড সমান আসলে ডেল্টা এন। ডেল্টা এন সমান কত? আগে ছিল কত? এই 12 বাই হচ্ছে 44 মাইনাস এখানে কত হলো? 0.26। এখানে হিসাব নিকাশ করলে তুমি পাবা হচ্ছে 0.0127 এত মোল কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল। আমাদের অঙ্কের কিন্তু একটা অংশ হয়েছে। কোন অংশ? বের হয়ে যাওয়া কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা আমি পাইছি। এখন আমাকে বের করতে বলছে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে। এটা খুবই মজার একটা পার্ট, এই পার্টটুকু অনেকে ভুল করবে।
সো অক্সিজেন পরমাণু যদি বের করতে চাই, দেখো 0.0127, এটা কি? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যা। এখন এইটাকে যদি হচ্ছে আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, সংখ্যাটা লিখছি না, অনেক বড় সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যা। এখন কার্বন ডাই অক্সাইডের অণুতে কয়টা করে অক্সিজেন পরমাণু থাকে? 2টা করে অক্সিজেন পরমাণু থাকে। তাহলে এটার সঙ্গে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে বের হয়ে যাওয়া অক্সিজেনের মোল সংখ্যা। আমাকে শহীনা মাহমুদ লিখছে, এখানে কি পিভি ইকুয়াল রেখে সমীকরণটা বের করছেন? হ্যাঁ। হুমায়ুন লিখছে, ভাই এই চ্যাপ্টারের পর কি অর্গানিক কেমিস্ট্রি পড়াবেন? সম্ভবত অর্গানিক কেমিস্ট্রি, আমাকে রুটিনটা দেখতে হবে। তাহলে আমি একটু রিপিট করি যে আমার কাছে একটা পাত্র ছিল, সেখানে কিছু গ্যাস ছিল, 12 গ্রাম ছিল, তার মোল সংখ্যা ধরলাম এনন। তো এখান থেকে আমি তাপমাত্রা বাড়াইলাম, 30 উঠাইলাম, কিছু গ্যাস বের হয়ে গেল, কিন্তু বের হয়ে যাওয়ার পরও গ্যাসের চাপটা সেম থাকলো। আমাকে বলছে কতটুকু গ্যাস বের হয়ে গেছে। এখানে পি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। তাহলে ফর্মুলা কি আসে? এই যেহেতু এন এবং টি গুণ আকারে আছে, সো এন টি ওয়ান সমান এন টু টি টু, এন টু বের করছে। ডেল্টা এন বলতে বুঝে কতটুকু কার্বন ডাইঅক্সাইড ওখান থেকে বের হয়ে গেছিল, সেই অ্যামাউন্টেরটা। ওই অ্যামাউন্টটা বের করতে পারলে ওকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে বের করতে পারছি কি যতটুকু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে তার অণুর সংখ্যা, দেখো এই পর্যন্ত। তাকে যদি আবার 2 দিয়ে গুণ করি, কারণ প্রতিটা কার্বন ডাইঅক্সাইড অণুতে 2টা করে অক্সিজেন পরমাণু আছে, তাহলে আমি কি পাচ্ছি? বের হয়ে যাওয়া অক্সিজেন পরমাণুর সংখ্যা। সো হোপফুলি আমরা এটা বুঝতে পারছি, এটা না বোঝার মতো কিছু না। নামটা ভুল বইলেন না, SOHE, সোহেনা, এটা তো সোহেনা হয় খুব সম্ভবত। বিপ্লব বলছে, ভাইয়া এমনি নর্মালি N1 T1 N2 T2 লিখলে হবে? হ্যাঁ হবে, কিন্তু আসলে কি তুমি কিভাবে বুঝতা যে এখানে বাকিগুলো কনস্ট্যান্ট? এই জন্য আমি একটু বসাই লিখাই বের করে দেখাইছি। এবারে সেই গ্রাহামের ডিফিউশন ল, এটা আমরা এখানে যা আছে এগুলো পড়বো না, আমি একটু এগুলো কেটে দিই, তারপর হচ্ছে তোমাদেরকে নতুন করে বোঝাচ্ছি। ডিলিট। গ্রাহামের ডিফিউশন ল হচ্ছে, আচ্ছা সহিনা মাহমুদ, ঠিক আছে, নামটা এবার মনে হয়, আগে নামগুলো বেশ সহজ ছিল, জরিনা, সখিনা, এখন নামগুলো অনেক কঠিন। তো গ্রাহামের আসলে ব্যাপন সূত্র কি বুঝায়? ব্যাপন বলতে আমরা জানি যে কোনো একটা গ্যাসের স্বতঃস্ফূর্তভাবে চারিদিকে ছড়া যাওয়ার প্রসেসটাকে ব্যাপন বলা হয়। এখন আমরা একটু দেখি ব্যাপনের হারটা কি জিনিস। আয় হায়, দেখি হচ্ছে ব্যাপনের হার। আর দিয়ে সিম্বলাইজ করা হয়। নাসিব লিখছে, যশোর টাউনে আসলে নক করেন, আপনাকে ট্রিট দিব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমার বাসা তো খুলনা, যদি যশোরে আমি অনেক দিন যাই না, তবে যশোরে আমি একবার প্রায় 2.5 মাস একটানা ছিলাম, যশোর ক্যান্টনমেন্ট ওই এলাকাটাতে আর কি, ক্যান্টনমেন্ট, বিনোদী পার্ক, যশোর খুব সুন্দর জায়গা। আচ্ছা, ব্যাপনের হারকে আমরা আর দিয়ে সিম্বলাইজ করি। হার মানে কি? কোনো কিছু সময়ের সাথে যদি পরিবর্তন হয় তাকে আমরা হার বলি। আচ্ছা থ্যাংক ইউ, সোহেনা নামটা লিখে দিচ্ছে, সোহেনার নাম হচ্ছে সোহেনা। সোহেনা কোন কলেজ একটু জানাই দিও তো। এখন আমরা জানি সময়ের সাথে কোনো কিছুর যদি পরিবর্তন হয় তাকে বলা হয় হার। তো ব্যাপন মানে কি বুঝে? ব্যাপন মানে বুঝে গ্যাস ছড়ানো। ব্যাপনের হার মানে কি? সময়ের সাথে গ্যাস ছড়ানো। এখন সময়ের সাথে গ্যাস ছড়াই বলতে আসলে আমরা কিভাবে পরিমাপ করি? সময়ের সাথে গ্যাসের আয়তন ছড়ায়। তাহলে ব্যাপনের হার বলতে বোঝায় সময়ের সাথে কত আয়তন গ্যাস ব্যাপিত হয়েছে। অর্থাৎ ভি সমান হচ্ছে, মানে আর সমান হচ্ছে ভি বাই হচ্ছে টি। এটা হচ্ছে ব্যাপনের হার।
এখানে ভি হচ্ছে কি, ভি হচ্ছে ব্যাপিত গ্যাসের আয়তন, ব্যাপিত গ্যাসের আয়তন। এখন দেখি এখান থেকে আমি বলতে পারি, দেখো তো R1/R2 সমান হচ্ছে V1/V2, কারণ যেহেতু সমানুপাতিক সম্পর্ক, যে উপরে আছে তাকে উপরে লিখলাম, টি যেহেতু নিচে আছে সমান এখানে কি হবে T2/T1। মানে যদি টি কনস্ট্যান্ট হয় ভি এর সমানুপাতিক, যদি ভি কনস্ট্যান্ট হয় টি এর সমানুপাতিক। আমি সূত্রের একটু ফর্মুলা পাইলাম, এবং এখানে স্টুডেন্টরা যে ভুলটা করে, ভুলটা আমি একটু এখানে ক্লিয়ার করে দিই। এই ভিটা কিন্তু ব্যাপিত গ্যাসের আয়তন, ব্যাপিত গ্যাসের আয়তন, এবং একটু বলে দিই এনবি দিয়ে সে যে পাত্রে আছে তার আয়তন না, এটা মানে এটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে এই ঝামেলাটা আমি দেখি, যে অনেক সময় একটা ম্যাথে পাত্রের আয়তনও দেওয়া থাকে এবং গ্যাস কতটুকু আয়তন ব্যাপিত হলো সেটাও দেওয়া থাকে, এবং এইখানে অনেকেই হচ্ছে তারা পাত্রের আয়তনটা ব্যবহার করে। এটা কিন্তু পাত্রের আয়তন না, এটা হচ্ছে ব্যাপিত গ্যাসের আয়তন, মানে গ্যাস কতটুকু আয়তন ব্যাপিত হয়। আচ্ছা, সোহেনা লিখছে হচ্ছে গলাচিপা উইমেন্স কলেজ, গলাচিপা, পটুয়াখালী, বরিশাল। তোমাদের বাসার পাশে মনে হয় কি বলে, কুয়াকাটা সমুদ্র সৈকত, কাছাকাছি। তাহলে আমি এটুকু পাইলাম। এরপরে গ্রাহাম সাহেব একটা কথা বলছে। গ্রাহাম সাহেব ব্যাপনের একটা সূত্র দিয়েছিল, সেই সূত্র ছিল এইটা, যে আর ইজ প্রপোর্শনাল √1/d। মানে কোনো একটা গ্যাসের ডেন্সিটি যদি বেশি হয় তার ব্যাপনের হার কম হবে। ব্যস্তানুপাতিক, কিসের ব্যস্তানুপাতিক? বর্গমূলের ব্যস্তানুপাতিক। মানে কোনো একটা গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে মেইনলি গ্রাহাম দিছিল। তাহলে এই ফর্মুলাটাকে আমি আরেকটু এক্সটেন্ড করতে পারি, সেটা হচ্ছে √ কি হবে D2/D1। দেখো আবার ঘনত্ব কি হবে, যার ভর বেশি তার ঘনত্ব বেশি। সো যার ভর বেশি তার ঘনত্ব বেশি, মানে সে যদি ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়, সে তার ভরেরও বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আমি আরেকটু এক্সটেন্ড করতে পারি, √M2/M1। তোমার কাজ হচ্ছে এই যে ফর্মুলাটা লিখে দিছি মাঝখানে, এই ফর্মুলাটা মনে রাখা। এবং এই ফর্মুলাটা মনে রাখা খুব কঠিন কিছু না। কেন কঠিন কিছু না? তুমি খালি দেখবা, মনে রাখবা যে ডি এবং এম এর উপরে √, আছে, এটুকু মনে রাখবা। বাকিটুকু নর্মালি করা যায়। যেমন দেখো, যার ব্যাপনের হার বেশি সে বেশি আয়তন ব্যাপিত হবে, সমানুপাতিক। যার ব্যাপনের হার বেশি তার সময় কম লাগবে, ব্যস্তানুপাতিক, মানে ইনভার্স হবে। যার ব্যাপনের হার বেশি, যার ঘনত্ব কম তার ব্যাপনের হার বেশি, ইনভার্স হবে। যার ভর বেশি তার ব্যাপনের হার কম, মানে এটাও ইনভার্স হবে। তো শুধু আমি যখন তোমার মতো স্টুডেন্ট ছিলাম, আমি শুধু মনে রাখতাম হচ্ছে যে এম এর উপরে √ হয়, ডি এর উপরে √ হয়, বাকিগুলো আসলে নিচ থেকে বের করা যায়। তো কিরকম একটা ম্যাথ 9-10-এ করছিলাম, আমি একটু সহজে বুঝাই দিই। 9-10-এ না বুঝে করছিল, এখন আমরা একটু বুঝে করব। ধরো আমার কাছে এরকম একটা জিনিস দেওয়া আছে যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার ধরে নিলাম, এবং এখানে দিলাম হচ্ছে HCl আর এখানে দিলাম হচ্ছে অ্যামোনিয়া। প্রশ্ন হচ্ছে কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে? এটা হচ্ছে প্রশ্ন, 9-10-এর প্রশ্ন। সোহেনা লিখছে যে পরিমাণ গ্যাস বের হয় তার আয়তন পাবো কিভাবে? তার আয়তন প্রশ্ন দেওয়া থাকবে, এটা নিয়ে তোমার ভাবতে হবে না, এটা টিচারদের ভাবনা। এখন দেখো এইখানে HCl আছে, মানে তার একটা সোর্স আছে, ধরো এরকম একটা পাত্র আছে, এখানে অ্যামোনিয়ার একটা পাত্র আছে। তো এরা HCl ছেড়ে দিলে এইদিকে আগাবে, ছেড়ে দিলে এইদিকে আগাবে। তো আগানোর ফলে একটা সময় কি হবে, ওদের মধ্যে বিক্রিয়া হবে। সেটা কি বিক্রিয়া? HCl প্লাস হচ্ছে অ্যামোনিয়া, তো সেই কি তৈরি করে? অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এবং এটা আসলে কি তৈরি করে? স্মোক তৈরি করে। তাহলে স্মোক তৈরি করে বলতে বোঝাচ্ছে যে এরা, আচ্ছা ইতি খুব সুন্দর একটা কথা বলছে, যেহেতু এইটার ভর হচ্ছে 17,
আর এটার ভর হচ্ছে 36.5। সো বুঝতেই পারছো এ ভর বেশি, ওজন বেশি, কম দৌড়াবে, সো মিশবে এই সেলের কাছে। কিন্তু ইতি ভাই আমার প্রশ্ন হচ্ছে এক্স্যাক্টলি কোথায় মিশবে? কাছে দূরে কথা না। আমি যদি এটা বের করতে চাই, আমি ধরলাম যে এই সিএল যদি এক্স দূরত্ব যায় তাইলে হচ্ছে মিলবে, তাহলে এটা কত হবে 10 - x। এটা তো ধরে নেওয়াই যায়, তাই না? এইটা ধরে নিতে কোনো সমস্যা নাই। এবং এটুকু বুঝতে পারছি এক্স এর মানটা অবশ্যই 5 থেকে ছোট হবে, কারণ কি সে এই সেলের কাছে গিয়ে মিলবে, কিন্তু আমি এক্স্যাক্টলি মান বের করতে যাচ্ছি। এখন দেখো আমাকে গ্যাসের নাম বলে দেওয়া আছে, মানে আমি এম জানি, সো এম অফ HCl বাই এম অফ অ্যামোনিয়া, আর আমরা জানি এম এর উপরে কি হয়, √ওভার হয়। এবার এই যে HCl আসলে কি এই আয়তনটুকু ব্যাপিত হবে না? তাহলে আয়তন মানে হচ্ছে এ ইন্টু, এবং দেখো কিভাবে বের করবা, যার ভর বেশি সে কি বেশি আয়তন ব্যাপিত হয় না কম আয়তন ব্যাপিত হয়? সোজা কথা, যার ভর বেশি সে কম আয়তন ব্যাপিত হয়। এমনি চিন্তা করো যে V1 উপরে, কিন্তু উপরে M2 ছিল, ব্যস্তানুপাতিক। তো এমনি বোঝা যায় যে এখানে যার ভর বেশি তার কম আয়তন সে ব্যাপিত হয়। তাহলে এখানে এই সেলকে উপরে লিখছো, তাহলে আয়তন উপরে কার লিখবা, অ্যামোনিয়ার আয়তন। অ্যামোনিয়া কতটুকু আয়তন ব্যাপিত হবে, এই যে এই আয়তনটুকু সে ব্যাপিত হবে। এই আয়তন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য 10 - x, আর এই আয়তন মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এই এ ক্যান্সেল আউট হয়। 9-10 বুঝে হোক না বুঝে হোক করতা, এবং সেখানে এই তুমি শুধুমাত্র 10 - x দিয়ে করতে বা x দিয়ে করতে, কারণ কি, কারণ এখানে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান ছিল। তো যদি ভ্যালুগুলো বসাই, এখানে হচ্ছে 36.5, এখানে হচ্ছে 17 সমান, এখানে হচ্ছে 10 - x বাই হচ্ছে x। তো এখান থেকে x এর ভ্যালু যেটা বের হবে সেটা হচ্ছে আমার আনসার। তো আমরা এইটা বুঝতে পারছি। এটা যদি বুঝতে পারি, তোমাদের জন্য একটা মজার ম্যাথ দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক। দেখি এটা তোমরা পারো কিনা। এইটা আমি এখানে কি কি ইনফরমেশন আছে লিখে দিই। ম্যাথটা একটু কঠিন আর কি। ব্যাপন সূত্রের আরো ম্যাথগুলো আমরা নেক্সট ক্লাসে করব, কিন্তু আমরা হচ্ছে এই মজার ম্যাথটা দিয়ে দেই, তোমরা বাসায় বসে যেন একটু প্র্যাকটিস করতে পারো। এটা একটা, এখানে আমি HCl রাখছি, এবং এটা হচ্ছে 4 মিটার, এবং এটা হচ্ছে 5 মিটার এই দূরত্বটা। এখানকার ব্যাস হচ্ছে 2 মিটার, এবং এই পুরোটা দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। তারপরে এইটা হচ্ছে এটা হচ্ছে 4 মিটার, এটা হচ্ছে 6 মিটার, এবং এখানে আমি রাখছি হচ্ছে অ্যামোনিয়া। এবং তোমাকে ইনফরমেশন দেওয়া আছে ওই একই হিসাব নিকাশ, কোথায় সাদা ধোঁয়া তৈরি হবে, এটা হচ্ছে ইনফরমেশন। এবং এখান থেকে তোমাকে আসলে বের করতে হবে। এখন একটু বুঝাই দিই, আমি সংক্ষেপে বলে দিই যে কিভাবে। আগেরটা তো অনেক সহজ ছিল, এটা একটু কঠিন বাট সহজ, হিসাবটা একটু বড়। সাদা ধোঁয়া তৈরি হবে, দেখো এখানে এই HClকে একটা অর্ধগোলক পার হয়ে যেতে হবে। এটা 3D ছবি কিন্তু। তো HClকে পার হইতে হবে একটা অর্ধগোলক, ওকে। তারপর এটা কোনক পার হইতে হবে, সো অর্ধগোলকের আয়তন নিবা। এখানে শুধুমাত্র হচ্ছে সিলিন্ডারের আয়তন নিয়ে কাহিনী শেষ হয়ে গেছিল, কিন্তু এখানে অর্ধগোলকের আয়তন নিতে হবে, তারপর কোনকের আয়তন নিতে হবে, তারপর সিলিন্ডারের আয়তন নিতে হবে। এখানেও তাই, এখানে প্রথমে অর্ধগোলকের আয়তন নিতে হবে, তারপরে কোনকের আয়তন নিতে হবে, তারপরে সিলিন্ডারের আয়তন নিতে হবে, তারপর হচ্ছে বের করবা। এবং বের করে যদি উত্তরটা পাও, আমি হচ্ছে আমার মেল অ্যাড্রেস দিচ্ছি, আমাকে জানাও যে ভাই এটা আমি পারছি, আমি বলে দেবো না হয়েছে কি হয় নাই। এটা হচ্ছে মেল অ্যাড্রেস।
ইতি লিখছে গ্যাসের ভর মাপে কিভাবে? গ্যাসের ভর তো মাপা যায়, কত আয়তন গ্যাস আছে সেটা যদি আমি জানি তাহলে তো ভর বের করাই যায় ইকুয়েশন দিয়ে। এত ফর্মুলা আমরা কেন ব্যবহার করি, কেন তৈরি করলাম ইতি? তাহলে আমরা আজকের ক্লাসে কি কি পড়লাম আমি সংক্ষেপে রিপিট করি। আমরা আজকের ক্লাসে প্রথমে পড়ছিলাম হচ্ছে গেল-লেসাকের সূত্র বা চাপের সূত্র, দেখলাম গ্যাসের মোল সংখ্যা এবং চাপ সেগুলো যদি কনস্ট্যান্ট থাকে তাহলে চাপের কিভাবে পরিবর্তনটা হয় সেই রিলেটেড একটা ম্যাথ দেখলাম। আইডিয়াল গ্যাস ইকুয়েশন দেখলাম এবং অনেকগুলো ফরম্যাট দেখলাম। এর ম্যাথগুলো আমি নেক্সট ক্লাসে অনেকগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য ম্যাথ আনবো। তারপর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট কি জিনিস সেটা কিভাবে বের করে, ডেফিনেশন কি, এবং বিভিন্ন সিস্টেমে মোলার গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু কিভাবে বের করতে হয় লিটার এটিএম, এসআই, সিজিএস এবং হচ্ছে ক্যালোরিতে। তারপরে বোল্টজম্যান কনস্ট্যান্ট কি, বোল্টজম্যান কনস্ট্যান্ট কিভাবে হিসাব নিকাশ করতে হয়, এবং শেষে হচ্ছে একটা ম্যাথ দেখলাম। তারপর হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র বা গ্যাসের ব্যাপন সূত্রের সামগ্রিক ফর্মুলা। একটা ম্যাথ আমি করাই দিলাম আর একটা ম্যাথ হচ্ছে তোমাদেরকে করতে দিলাম। তো ভাইয়া এইটুকু ছিল আমাদের আজকের লেকচারটা। সবাই ইফতারের জন্য একটু ব্যস্ত হয়ে যাও এবং নেক্সট ক্লাসে আমরা অনেক প্র্যাকটিস করব। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে। আমাকে আরাফাত বই লিখছে অর্ধগোলকের ভলিউমের ফর্মুলা কি, এটা নিজেকে বের করতে হবে। অর্ধগোলকের ফর্মুলা কি?